টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। তবে ট্যাক্স বা আর্থিক সংক্রান্ত বিষয়গুলো কথা বললেও একটি ভিন্ন বিষয়ে প্রথমেই আমরা আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে কি বানাতে চাই, কি করতে চাই, ভবিষ্যৎ নিয়ে একটা ভাবতে হয় আমাদেরকে। বিশেষ করে আমাদের কমিউনিটিতে বা আমাদের সমাজে যারা আমরা থাকি তাদের বেশি চিন্তা করি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সেক্ষেত্রে আজকে যেহেতু আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো, যদি আমার সন্তানটি অ্যাকাউন্টিংয়ের ছাত্র হয়ে থাকে তাহলে কি স্বপ্ন দেখি না যে আমার ছেলেটি ভবিষ্যতে একজন সিপিএ হোক, একজন বিশেষজ্ঞ হোক? সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজকে একটু আগেই, কিভাবে আপনি একজন সিপিএ হবেন এবং এই সিপিএ হতে গেলে তার পরীক্ষাটা কি খুব কঠিন হয় বা কেমন পরীক্ষা হয় সেটি, এবং একজন উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ যদি সিপিএ হতে চায় বা ছাত্র যদি সিপিএ হতে চায় তাহলে সে সম্পর্কে কী ধরনের টিপস দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো দেব। তার বাইরে সুপ্রিয় দর্শক, আজকের যে মূল আলোচনায় যেটা থাকবে সেটা হচ্ছে যে ট্যাক্সে যে আপনার যে রিফান্ডের চেক যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কি করবেন, এবং আপনি যদি রিফান্ড পাওয়ার যোগ্য হন বা না হন, রিফান্ড মানে আপনি যদি রিফান্ড পাওয়ার যোগ্য নাও হন তাহলে রিফান্ডের চেক যদি পেয়ে যান সেক্ষেত্রে কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার বাইরে সুপ্রিয় দর্শক, আপনাদের তো আর্থিক বিষয়ে বা ট্যাক্স সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি সিপিএ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ জানো ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং যারা পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আপনি শুনেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব। যে আমরা তো আমাদের নিয়মিত যা আলোচনা করে থাকি, প্রতিনিয়তই করে থাকি, বলা যেতে পারে একই জিনিস প্রায় ঘুরে ফিরে আমরা আলোচনা করি, এবং এর বাইরে আর কিছু জানারও খুব একটা নাই আমাদের। তারপরেও আমরা আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে শুরু করতে চাই, কারণ আপনি একজন সিপিএ, আমি যদি একজন অভিভাবক হয়ে থাকি এবং আমার যদি একটি সন্তান থাকে, এবং এরকম অনেক আছে আমরা জানি, এবং তিনি যদি অ্যাকাউন্টিংয়ের একজন ছাত্র হন, সভাপতি স্বপ্ন আমি দেখি যে আমার ছেলেটি যদি সিপিএ হয়, একজন প্রফেশনাল হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তার নিজের যেমন ভবিষ্যৎটা সুন্দর থাকবে, তেমনি সমাজে নিজেকে পরিচয় দেওয়ার ক্ষেত্রেও একটা ভালো কিছু থাকবে। যদিও এর আগে একটি কথা বলে নেই, বর্তমানে তো বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, বিজ্ঞান এবং প্রযুক্তি খুবই এগিয়ে চলেছে। এক্ষেত্রে অনেকেই আশঙ্কা করছেন বা ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে আসলে মানুষ কি কিছু করতে পারে? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এগিয়ে যাচ্ছে, রোবট যেভাবে এগিয়ে যাচ্ছে, এমনও শুনেছে যে ম্যানহাটনের রাস্তায় মানুষও হাঁটছে, রোবটও হাঁটছে, কিন্তু বোঝা যাচ্ছে না কে মানুষ কে রোবট। এবং এই রোবট দিয়ে বা ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু যে করতে যাচ্ছে, এমনকি তারা সিপিএ পরীক্ষাও দিচ্ছে, ডাক্তারি পরীক্ষাও দিচ্ছে, এটাও আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রেও বিষয়টি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করেন তাহলে আজকে আমরা যারা অভিভাবক আছি এবং আমি স্বপ্ন দেখি আমার ছেলেটিকে একজন সিপিএ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা কতটা কঠিন হয়, বা কী ধরনের টিপস দিলে এই অবস্থা থেকে
থেকে আমার বাচ্চাটিকে আমি একজন সিপি হিসেবে প্রতিষ্ঠিত করব? জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, আমরা প্রায়ই তো আসলে রানা ভাইয়ের একটা কমন ওয়ার্ড হচ্ছে টাকার খবর আছে কিনা। তো আমাদের এই সবসময় তো টাকার খবর দেওয়া যায় না, তো কিছু আমাদের কমপ্লায়েন্সের খবর দিতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশনের খবর দিতে হয়, যেহেতু অ্যাকাউন্টিং আর ট্যাক্স যেটাই বলেন ইটস নট লাইক দ্যাট ইন্টারেস্টিং সাবজেক্ট, এ লট অফ ক্যালকুলেশন, লট অফ ম্যাথ। টাকা দেওয়ার খবরটা হয়তো অনেকে শুনতে পছন্দ করেন না, টাকা পাওয়ার খবরটা সবাই শুনতে ভালোবাসেন। বাট আমরা আজকে যেটা বললেন রানা ভাই যে অ্যাজ এ আই মিন অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর আপনার বার্কলি কলেজে, তো আমরা প্রায় স্টুডেন্টদের কোশ্চেনও পাই বা অনেক রিকোয়েস্ট পাই অনেক সময় যে হাউ আই উইল বি এ সিপিএ, হোয়াট ইজ দ্য পাথ অ্যান্ড হাউ শুড উই ফিনিশ বা পাস অল দ্য পেপার্স, রাইট? সো সাম গাইডলাইন আমাদের প্রতিনিয়ত দিতে হয়, এবং আমাদের যেটা রানা ভাই বললেন যে অনেক প্যারেন্টসরা আছে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, এবং আরও অনেক কিন্তু বাংলাদেশি আমাদের যারা আমাদের কমিউনিটির আছে যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছে, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হয়তো পড়াশোনা করতেছিলেন, যা অনেকে হয়তো এসসিসিএ করতেছিলেন, তো তারা এট দ্য মিডল অফ দ্য পড়াশোনার মাঝে হয়তো আমেরিকাতে আসছে। আমরা অনেক কলই পাই অনেক সময় যে কীভাবে সিপিএটা এখানে করা যায়, হ্যাঁ, কীভাবে তাদের ক্রেডেনশিয়ালটা ট্রান্সফার করা যায়, রাইট? তো আমরাও চাই অ্যাজ এ প্রফেশনাল অ্যান্ড আমি সার্ভিং দ্য কমিউনিটি আরও আমাদের মতো ইয়াং প্রফেশনালরা উঠে আসুক এবং এই ফিল্ডে আরও ইন্টারেস্টেড হোক, রাইট? আর যেটা রানা বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমাদের কাজকে অনেক সহজ করতেছে, রাইট? সিপিএ এক্সামে কিন্তু অনেক একটা পরিবর্তন আসছে 2024 সাল থেকে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, যেহেতু এখন এআই এর যুগ, রাইট? আমরা চাইলেও কিন্তু ইগনোর করতে পারি না। অনেক কাজ যেটা আগে হয়তো ম্যানুয়ালি অনেক টাইম দিয়ে করতে হতো, সেটা কিন্তু উইথিন এ ক্লিক করা যাচ্ছে। এখন অনেক কাজ একই সাথে করা সম্ভব হচ্ছে, আপনার অত স্টাফের প্রয়োজন হচ্ছে না অনেক সময়, রাইট? তো পরীক্ষার কথা যদি বলেন, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টেস্ট হচ্ছে সিপিএ এক্সাম, অথবা আমরা যদি বার এক্সামের কথা বলি, তো এআই প্রায় সবগুলো এক্সামে কিন্তু এআই তার পাস করতে খুব সম্ভব হয়েছে, রাইট? সিপিএ এক্সাম ফার্স্ট ট্রাই এআই ফেলড, চ্যাট জিপিটি ফেলড ফার্স্ট ট্রাই, মিজারেবলি ফেলড, দ্যাটস হোয়াট দে সেড, আই ডোন্ট নো হাউ ব্যাড ওয়াজ দ্যাট। তারপরে আবার একটা রিপোর্ট আসছে যে সেকেন্ড ট্রাই উইথ সাম হেল্প দে পাস দ্য সিপিএ এক্সাম, হ্যাঁ, ইভেন এবং মেডিকেল এক্সামও কিন্তু এআই ওয়াজ এবল টু ফিনিশ, অলমোস্ট পাস, এবং আপনার যে বার এক্সাম অলমোস্ট 90% নিয়ে পাস করছে, যেটা রিপোর্ট আসছে, আই জাস্ট স দ্যাট। সো এআই উইল টেক সাম জব বাট দে ক্যানট টেক দ্য প্রফেশন অ্যাওয়ে, প্রবাবলি নট নিয়ার ফিউচার। সো যাই হোক, তো এবং সেনাবাহিনীর মধ্যেও তো অনেক বিষয়গুলো কাজ করছে, হ্যাঁ, অনেক ইভেন আপনি যদি এখন অ্যামাজনের ওয়্যার হাউসে যান, ঠিক আছে, ম্যানুয়াল যে কাজগুলো মানুষ করতো ওয়্যার হাউসের ভিতরে ফ্যাক্টরিগুলোতে, তো এখন রবোটসরা সেই কাজগুলো করতেছে, এবং রবোটসের তো সিক লিভ লাগে না, বেতন লাগে না, একবার বানাই দিয়েছেন, দে ডোন্ট গেট টায়ার্ড, দে ডোন্ট নিড টু স্লিপ। সো রবোটিক্স উইল টেক ওভার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, অফ কোর্স। অনেক কিছু চেঞ্জ আসবে পৃথিবীতে। আমরা রিসেন্টলি দেখতেছি অনেক সিটির রাস্তায় যে আপনার ট্যাক্সি চলতেছে উইদাউট ড্রাইভার। সো অনেক প্রফেশনের ক্ষেত্রে অনেক মেজর চেঞ্জ আসবে, রাইট? তো সিপিএর ব্যাপারটা নিয়ে কথা বলি, যেহেতু আমরা এটা টপিকসটা আজকে রাখছি। তো কারো যদি প্রবলেম সলভিং স্কিল থাকে এবং এনজয় করে লার্ন করতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্স প্রিপারেশন, অডিটিং অ্যান্ড বিজনেস অ্যানালিসিস, তারা ডেফিনেটলি সিপিএ পারসিউ করতে পারে, ঠিক না? তো এখন এরকম হইতে পারে যে কেউ আপনার অ্যাকাউন্টিংয়ের ছাত্র বা বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র, তাহলে কিন্তু তার জন্য ব্যাপারটা একটু ইজিয়ার হয়। এখন আপনি বিজনেসে যে পড়াশোনা করতেই হবে সিপিএ হওয়ার জন্য, জিনিসটা কিন্তু ওরকমও না। আপনি হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে এসে আপনি সিপিএ করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি তো ডেফিনেটলি রিকোয়ার্ড সিপিএ পরীক্ষায় বসার জন্য, বা সিপিএ পরীক্ষার প্রস্তুতি যখন আপনি পরীক্ষা দিবেন। বাট এখানে অ্যাকাউন্টিংয়ের কিছু মিনিমাম ক্রেডিট রিকোয়ারমেন্ট আছে। তো মোস্ট অফ দ্য স্টেটে আপনার অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনের বা ফাইন্যান্সের অ্যাটলিস্ট 24 ক্রেডিট লাগবে আপনার পরীক্ষায় বসতে হলে। ব্যাচেলার ডিগ্রি তো রিকোয়ার্ড, এবং ব্যাচেলার ডিগ্রির পাশে কিছু কিছু স্টেটে আবার নিউ ইয়র্কের 50টা স্টেটে সিপিএ লাইসেন্সটা কিন্তু হয় যে আপনি স্টেট এক্সামের উপর বেস করে, স্টেট বোর্ড অফ অ্যাকাউন্টেন্সি যেটা আছে, স্টেটের যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন আছে, তারা ম্যানেজ করে। তো আপনি মেক শিওর করতে হবে যে কিছু স্টেট আছে
50 মিনিমাম ক্রেডিট চায় অ্যাকাউন্টিং অথবা বিজনেসে। মোস্ট অফ দ্য স্টেটে 24 মিনিমাম ক্রেডিট হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ে। আর আপনি পরীক্ষায় বসার জন্য আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনার অ্যাটলিস্ট 120 ক্রেডিট আপনার থাকতে হবে। বেসিক্যালি ইউএসএতে যে আমাদের যে ব্যাচেলারের যে সিস্টেমটা, ব্যাচেলার ডিগ্রিটা 120 ক্রেডিটে হয়। হ্যাঁ, তো 120 ক্রেডিট যদি আপনার থাকে আপনি পরীক্ষার জন্য বসতে পারবেন। তো পরীক্ষা দেওয়ার আগে যে কিছু প্রিপারেশন আছে সেটার মধ্যে মেনলি হচ্ছে যে আপনার 120 ক্রেডিট যেটা বললাম ম্যান্ডেটরি, এবং ক্যালিফোর্নিয়া, টেক্সাস দুইটা স্টেটে অ্যাজ ফার অ্যাজ আই নো যে ওখানে আপনার 24 ক্রেডিট যেটা আছে তার থেকে বেশি ক্রেডিট লাগে আপনার অ্যাকাউন্টিংয়ে, সেটা হয়তো 50 ক্রেডিট হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার যেই স্টেট থেকে আপনি পরীক্ষাটা দিতে যাচ্ছেন সেই স্টেটের রিকোয়ারমেন্টসগুলো দেখতে হবে যে আপনি অ্যালাউড কিনা পরীক্ষায় বসার জন্য। তো তারপরে আপনার লাইসেন্স পাওয়ার জন্য যেটা হচ্ছে, লাইসেন্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট আপনার 150 ক্রেডিট লাগবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তো 150 ক্রেডিটের জন্য অনেকে হইতে পারে যে আপনি মাস্টার্স ডিগ্রিটাই 36 বা 46 ক্রেডিটের মতো হয়। তো অনেকে হয়তো মোস্ট অফ দ্য সিপিএ নাউডেজ ইউ গোনা সি দে হ্যাভ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি অ্যাট লিস্ট, সিপিএ, এমবিএ, তখন দেখবেন হয়তো এমবিএ করছে অথবা অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করছে অনেকের ক্ষেত্রেই। তো কারণ হচ্ছে আপনি 30 ক্রেডিট তো শুধু নেওয়ার মানে হয় না, ইউ ক্যান গেট অ্যানাদার ডিগ্রি। তো ইটস নট রিকোয়ার্ড যে আপনার মাস্টার্স ডিগ্রি লাগবেই। তো এরকম হইতে পারে যে আপনি ব্যাচেলর ডাবল মেজর করছেন, বা ডাবল মেজর ব্যাচেলার করার পরে আপনি 120 ক্রেডিট আপনার লাগতেছে পরীক্ষা দিতে, আর বাকি যদি আপনার ব্যাচেলার লেভেল অথবা গ্রাজুয়েট লেভেল যদি আপনার আরও 30 ক্রেডিট থাকে দেন ইউ ক্যান গেট ইউর লাইসেন্স, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম আমাদের কমিউনিটির যাদের হয়তো ফরেন ডিগ্রি আছে, রাইট, ফরেন এডুকেশন আছে, তাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখনই আসবেন আপনার এডুকেশন যে আপনার ক্রেডিটগুলো আছে, আপনি এখানে যে এখন তো ক্রেডিট সিস্টেম পুরো পৃথিবীতে পড়াশোনা, তো আপনার পড়াশোনার আপনার যে ব্যাচেলার মাস্টার্স থাকলে ওটা ইভালুয়েট করাইতে হবে। তো প্রতিটা স্টেটে আপনি আপনার তো যারা নিউ ইয়র্কে আছেন তারা কিউনিতে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ডিপার্টমেন্ট অফ এডুকেশনে যোগাযোগ করতে পারেন। তো ওখানে আপনার ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস একটা ওয়ান অফ দ্য কোম্পানি যারা ইভালুয়েশনগুলো করে, তো ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস থেকে যদি আপনি ইভালুয়েশনটা করান যে আপনার যে ব্যাচেলার বা মাস্টার্স ফরেন এডুকেশন আছে সেটা থেকে আপনি কত ক্রেডিট পাচ্ছেন, আপনার এনাফ অ্যাকাউন্টিং ক্রেডিট আছে কিনা, তো ওই ক্রেডিটগুলো যদি আপনি সাবমিট করেন এআইসিপি এর কাছে, তখন ওরা হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ তোমার 120 ক্রেডিট আছে, ইউ ক্যান সিট ফর দ্য এক্সাম। হ্যাঁ, তো এক্সাম সিট করার পরের স্টেপ আসবে আমাদের এক্সাম পাস করা, তারপরে আবার লাইসেন্সের জন্য পরীক্ষা, যেটা আমরা বলেছি যে পরীক্ষা কতটা। তো এখন যেটা হচ্ছে যে পরীক্ষার যে ব্যাপারটা, পরীক্ষাটা হচ্ছে আপনার এটাকে সিপিএ এক্সাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রফেশনাল এক্সাম যেটাকে বলা হয়, কারণ হচ্ছে যে এখানে অন অ্যাভারেজ পাসিং রেট যেটা হচ্ছে ইয়ার টু ইয়ার 50% অর লেস। তো যারাই আপনার যে অ্যাকাউন্টিং আপনার সিপিএ এক্সাম রিভিউ যে কোর্সগুলো আছে, রাইট, তো তাদের বেশিরভাগের ক্ষেত্রে যদি যান আপনি এর মধ্যে দেখবেন যে বেকার একটা অ্যাকাউন্টিং মানে সিপিএ রিভিউ আছে, সফটওয়্যার আছে, আপনার কোম্পানি আছে, ওখানে যদি ওখানের একটা স্ট্যাটিস্টিক্স অনুসারে যে অন অ্যাভারেজ প্রতিটা স্টুডেন্ট যারা সিট করতেছে মানে সিপিএ এক্সামের জন্য বসতেছে তাদের মধ্যে অ্যাটলিস্ট 2 বার ট্রাই করতেছে অ্যাভারেজ, রাইট। তো 50% পাসিং রেট হলো দেখছেন যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু বেশিরভাগই অ্যাকাউন্টেন্ট, রাইট। তো আবার ওরকম হয় যে অনেকের ক্ষেত্রে হয় যে আপনার যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অলরেডি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ, দে অলরেডি হ্যাভ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো তারা যে পাস করতে ডিফিকাল্টি, এই জন্য আমরা সবসময় আমি স্পেশালি আমার স্টুডেন্ট বা যাদেরকে আমরা ইন্সপায়ার করি যে একবার দুইবার ফেল করা মানে নাথিং, মোস্ট অফ দ্য পিপল ফেল দেন ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এখন ইউ হ্যাভ টু বি মোটিভেটেড অ্যান্ড ট্রাই অ্যাগেন অ্যান্ড ফিনিশ ইট। তো
তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখন পরীক্ষার যে রুলস কিছু চেঞ্জ আসতে বললাম, যেটা আপনার 2023 সাল পর্যন্ত ছিল যে আপনি 4টা পার্টের মধ্যে একটা পাস করার পরে বাকি যে 3টা ওই 3টা আপনি 18 মাসের মধ্যে পাস করতে হবে। ইউ হ্যাভ 18 মান্থস টু পাস ফিনিশ করার জন্য। তো এখন এই বছর থেকে নিয়মটাতে চেঞ্জ আসছে যে 18 মান্থ না, ইউ হ্যাভ 30 মান্থস। তার মানে এটা একটু সহজ করা দিয়েছে যে যতদিনের মধ্যে পাস করতে হবে, রাইট? তো এখন এখানে 4টা পার্ট ছিল, এখানে একটু চেঞ্জ আসছে যে প্রথম যে একটা পার্ট ছিল যেটা হচ্ছে অডিটিং, ঠিক আছে, যাদের এখানে আপনি বেসিক্যালি এখানে টেস্ট করা হয় আপনার অডিট প্রসেস, আন্ডারস্ট্যান্ডিং দ্য এথিক্স অ্যান্ড প্রফেশনাল রেসপন্সিবিলিটি। তো ওই অডিটটা এখনও আছে, ইউ হ্যাভ টু পাস অডিট। তারপরে নাম্বার 2 যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো AICPA আর সিমার যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সেগুলো সম্বন্ধে এই এক্সামটাতে আসে। তো এই 2টা এখনও আছে। তার 3 নাম্বার হচ্ছে ট্যাক্সেশন অ্যান্ড রেগুলেশন, যেটা খুবই অনেকে হয়তো মনে করে যারা CPA তারা শুধু ট্যাক্সই করে, বাট দ্যাটস অ্যানাদার থিং। তো ট্যাক্স ইজ পার্ট অফ দ্য প্রফেশন দ্যাট ইউ ডু, সো ইউ ডু লট অফ আদার থিংস দেন ট্যাক্স। তো ট্যাক্সের বাইরে অনেক কিছুই আমরা করি, ট্যাক্স একটা পার্ট আমাদের CPA প্রফেশনের। তো শুধু যদি কেউ ট্যাক্সই করতে চান, আবার তারা হয়তো এনরোলড এজেন্টদের জন্য পড়াশোনা করতে পারেন, বা এনরোলড এজেন্টের জন্য এডুকেশন রিকোয়ারমেন্টসটা নাই, কোনো ইউ ডোন্ট নিড এনি কলেজ ক্রেডিট অর এনিথিং। আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন, বা ইজিয়ার টু পাস অ্যান্ড নো কলেজ education requirement, no experience requirement from your profession, right? তো আপনি যদি পড়াশোনা করে আপনার কলেজ ক্রেডিট যেহেতু নাই, আপনি যদি এখানে পড়াশোনা করেন, ট্যাক্স রুলগুলো জানেন, you can be an enrolled agent. That's probably much easier and faster for you than sitting for the CPA যারা আমাদের দেশ থেকে আসছেন, বা যাদের অ্যাকাউন্টিংয়ের ওই কলেজ ক্রেডিটগুলো নাই, ব্যাচেলার মাস্টার 150 বা 120 ক্রেডিট নাই। অ্যাকচুয়ালি কোনো ক্রেডিট লাগে না আপনার enrolled agent, so that's much easier for you. But you have to learn the tax law. Tax, specifically because enrolled agents are called the tax experts, so they will just specifically IRS tax law আপনি শিখতে হবে আর কি। তো এই 3টা গেল, যেটার মধ্যে আরেকটা সাবজেক্ট ছিল যেটা হচ্ছে BEC, বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড কনসেপ্ট। ওইটা এই বছর থেকে রিমুভ করে দিচ্ছে ওরা। তো এইটা রিমুভ করে তারা 3টা অপশন দিচ্ছে যে ওই 3টা থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। তো এটার পিছনে দেখা গেলো যে কারণটা ওরকম যে এক একজনের এক একটা স্টুডেন্ট বা যারা পরীক্ষা দিচ্ছে এক একজনের এক একটা ফিল্ডে হয়তো তার এক্সপার্টিস থাকে, অথবা একটা ফিল্ডে তার ইন্টারেস্ট থাকে, তার জন্য তো অন্য সবগুলো ফিল্ড জানার কোনো ওরকম দরকার নাই। তো এখানে 3টা সাবজেক্ট ওরা অ্যাড করছে। আমাদের দেশে যেরকম আছে ইলেকট্রিক সাবজেক্টের মতো, যেরকম আপনি হয়তো আপনি ইকোনমিক্স নিতে পারেন অথবা আপনি স্ট্যাটিস্টিক্স নিতে পারেন, ওরকম একটা ছিল আমাদের দেশে বাংলাদেশ। তো ওরকম এখানে বিজনেস অ্যানালিসিস অ্যান্ড রিপোর্টিং, যেটা কেউ যদি ডিসিশন মেকার হিসেবে কাজ করেন, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের জন্য কাজ করেন, তারা হয়তো ইন্টারেস্ট থাকলে এই সাবজেক্টটা নিতে পারেন। আর কারো যদি ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কন্ট্রোল, যেটা পার্ট অফ BEC ছিল আগে, যেহেতু টেকনোলজির যুগ আমরা একটু আগে বললাম, তো এখানে আপনার টেকনোলজি ইন অ্যাকাউন্টিং এবং আপনার ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজার নিয়ে এখানে আপনার মেনলি যে কোশ্চেনগুলো আসে বা যে ম্যাটেরিয়ালগুলো। তো আপনি হয়তো সাইবার সিকিউরিটি যদি আপনি বেটার হন, বা আপনার জবে যদি সাইবার সিকিউরিটির ব্যাপারটা বেশি লাগে, তাহলে আপনি এই সাবজেক্টটা নিতে পারেন। অথবা ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড প্ল্যানিং, এখন আপনার ওরকম যদি হয় আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্স নিয়ে কাজ করবেন, ট্যাক্স প্ল্যানিং নিয়ে কাজ করবেন, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড প্ল্যানিং সাবজেক্টটা নিতে পারেন। তো বেসিক্যালি 3টা যে আগের সাবজেক্ট ছিল 3টা আছে এখনও, আর এখান থেকে বাকি 3টা আছে, 3টা থেকে অপশনাল যে কোনো একটা চুজ করতে হবে আপনার। এবং এই 4টা পেপার আপনি উইদিন 30 মান্থস, এখন আপনি বেসিক্যালি যে ক্লকটা শুরু হয় প্রথম পরীক্ষাটা পাশ করার পর। তো আমার স্টুডেন্টরা বেশিরভাগ সময় আজ করে যে প্রফেসর হুইচ সাবজেক্ট আই শুড সিট ফার্স্ট। তো আমি প্রায় বলি যে যেটাতে হয়তো 2টাই হইতে পারে, যেটাতে ইউ আর স্ট্রং, যেটা তুমি ইজিলি পাস করতে পারবে ওইটাই বসো, অথবা যেটা তোমার জন্য মোস্ট ডিফিকাল্ট সেটাতে বসো। কারণ যখনই তুমি প্রথমটা শেষ করবা তোমার ক্লক শুরু হয়ে গেছে, আপনি ফিনিশ ইন 18 মান্থস, যেটা এখন 30 মান্থস। তো এখন
দেখা যায় ইফ ইউ আর উইক অন ওয়ান, অনেকেই দেখা গেলো যে যেটা ডিফিকাল্ট সেটা লাস্টে রাখতেছে, লাস্টে যদি ইফ ইউ ক্যানট ফিনিশ ইট দেন আপনি কিন্তু প্রথমের দিকের ক্রেডিটগুলো লুজ করবেন, দেন ইউ হ্যাভ টু রিটেক ইট। তো দুইটাই হইতে পারে। তো এখন যেটা ইউর স্ট্রং পার্ট, যে সাবজেক্টটাতে ইউর স্ট্রঙ্গার, সেটা যদি কেউ নেয় তাহলে হয়তো কেউ যদি প্রথমটা পাস করে এটা তার একটা হয়তো তার মোটিভেশনটা ইনক্রিজ করবে, তার একটা আপনার হয়তো ইন্সপায়ার করবে যে না আই ক্যান ডু ইট, আই উইল ফিনিশ দ্য আদার্স। সো এটা ডিপেন্ড করতেছে পার্সোনাল গোল এবং প্ল্যানের উপর যে কোনটা নিলে বেটার হয়। তো এই যে পরীক্ষাগুলো বেসিক্যালি এক একটা অ্যারাউন্ড 4 ঘন্টা করে, তো 16 আওয়ারের এক্সাম, যেটা অনেক আগে যারা সিপিএ এক্সামে সিট করছেন আমাদেরও অনেক আগে, তারা হয়তো 4টাই একদিনে পরীক্ষা হইতো। তো এখন আপনি ওই 30 মান্থসের মধ্যে আস্তে আস্তে 4টা পাস করলেই হচ্ছে। আর ফরম্যাটটা যে এক্সামের হয়, রাইট, তো যারা একদম বেসিক এখানে, তো MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে ওয়াইড রেঞ্জ অফ টপিকের উপর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, ওই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। ইউ হ্যাভ 4 অপশনস বেসিক্যালি, এর মধ্যে আপনি চুজ করতে হবে কোনটা। আর আরেকটা হচ্ছে যে টাস্ক বেস সিমুলেশন। তো সিমুলেশনটা হচ্ছে এটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং টাস্কের উপর কোনো কোশ্চেন করবে, যেটা আপনি অ্যানালাইজ করতে হবে, আপনি হয়তো ক্যালকুলেশন করতে হবে এবং আপনি হয়তো অ্যান্সারটা ডেভেলপ করতে হবে, যে একটা ওরকম হতে পারে রিসার্চ বেস কোনো কোশ্চেন হতে পারে, যে কোনো একটা টপিক্সের উপর আপনারা দিল, ইউ ডু রিসার্চ অ্যান্ড দেন ফাইন্ড দ্য আনসার। জার্নাল এন্ট্রি, রিকনসিলিয়েশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ, যে কোনো কিছু হইতে পারে। তো টাস্ক বেস সিমুলেশনটা ইজ লাইক, যেটা বলতেছিলাম, এআই এর পক্ষে হয়তো ইজ ইজিয়ার টু অ্যান্সার দ্য MCQ কোশ্চেন, রাইট, ফর টাস্ক বেস সিমুলেশন অ্যানালিসিস, দ্যাটস স্টিল AI উইল নিড সাম হেল্প টু ফিনিশ দ্যাট। সো ইন দ্যাট কেস যেটা আমি পড়তেছিলাম কিছু, যে AI ওয়াজ লাইক মিজারেবলি ফেল দ্য ফার্স্ট ওয়ান, ChatGPT, বাট অ্যাট দ্য এন্ড সেকেন্ড ট্রাই যখন তারা give them some help, then they were able to clear the test. So আর টেস্ট ক্লিয়ার, যেহেতু AI হয়তো অনেক কিছু করতে পারবো না, টেস্টে পাস করাই কিন্তু অনলি একটা প্রফেশন না, তো there is a lot more thing. তো এখন এরপরে যে কোশ্চেনটা আসে যে হোয়াই CPA এক্সাম ইজ দ্যাট চ্যালেঞ্জিং, আমরা এই চ্যালেঞ্জের বিষয়টি আমরা আলোচনা করব, কারণ এটা বেশ বড়ই আমাদের আলোচনা। তবে আমরা একটি বিরতির পরে এসে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি যে আমার সন্তানটি কিভাবে একজন CPA হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এটার উপরে বিস্তারিত আলোচনা আজকে আমরা করতে চাই, কারণ এটা আমরা অনেকেই পছন্দ করছি। তো সে কারণে এই বাকি আলোচনাটুকু আমরা করব, তবে একটি ছোট্ট বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান TVN অ্যানালিসিসে। আজকের অতিথি মোহাম্মদ চিশতি, CPA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো যারা মোহাম্মদ চিশতি, আমরা বিরতির আগে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমার সন্তানকে আমরা কিভাবে একজন CPA হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, তারই কিছু টিপস আমরা দিচ্ছিলাম, এবং আপনি আলোচনার মাঝখানে একটা চ্যালেঞ্জের কথা বলেছেন। সেই চ্যালেঞ্জের বিষয়টি এখন যদি আমরা শেষ করি। I was just trying to say that কেন এটা একটু চ্যালেঞ্জিং একটা এক্সাম, রাইট? তো আমি অনেস্টলি আমি দেখেছি আমার ক্লাসমেট অনেকেই দে গেভ আপ, রাইট, একটা যখন পড়াশোনা করার পরে, এবং অনেকেই দেখেছি কলিগ যারা মাল্টিপল ট্রাই করার পরে দে গেভ আপ, দে ডিডন্ট ওয়ান্ট টু ফিনিশ ইট, রাইট? তো চ্যালেঞ্জিংটা হচ্ছে এখানে ডেপথ অফ নলেজ যেটা আপনার লাগবে। এটাতে এরকম না যে CPA এক্সাম দিচ্ছে সে জানে না, বাট ওই যে এক্সামের যে সিস্টেমটা, রাইট, ইউ নিড টু নো দ্য রাইট অ্যান্সার ইন দ্য রাইট টাইম, রাইট? এখন আপনার ওরকম হতে পারে, এখানে একটা জিনিস বলা হয় ব্যালেন্সিং স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার MCQ কোশ্চেনগুলো এরকমভাবে সেট আপ করা যে হ্যাভ টু আপনি অ্যান্সার করতে হবে একটা টাইম ফ্রেমের মধ্যে, এবং এখানে
সিমুলেশনগুলো আপনি আনসার করতে হবে একটা টাইম ফ্রেমের মাধ্যমে। তো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট আর এখানে হচ্ছে যে যখনই আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, হ্যাঁ আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু আপনি হয়তো আপনি কারণ সিপিএ এক্সাম বলেন, আপনার যারা যখন ডাক্তার আছে অথবা বার এক্সাম, তো ইটস এ লাইফ লং জার্নি। সো ইটস নট লাইক দ্যাট আপনি আজকে 1 মাস পড়াশোনা করে হচ্ছেন। ইটস স্টাডি। আমরা যারা দেশে পড়াশোনা করছি, কমার্সে পড়াশোনা করছেন, হ্যাঁ তারপরে অ্যাকাউন্টিংয়ের উপর পড়াশোনা করছেন, তারপরে আপনি পরীক্ষা দিতে সবাই জানে মোটামুটি বেসিক নলেজ এবং স্ট্যান্ডার্ড আপনার যে প্রিন্সিপালগুলো। তো কিন্তু পরীক্ষাটা হচ্ছে যে একটা আপনার পরীক্ষার যে প্রেশারটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে নিতে পারে না, যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখানে যেটা বললাম আপনার যে ব্যালেন্সিং স্পিড উইথ অ্যাকুরেসি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি লিমিটেড টাইমের মধ্যে ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য রাইট অ্যান্সার এবং ওই ডিসিশন মেকিং প্রসেস এবং প্রবলেম সলভিং যে স্কিলটা সেটা আপনি একটা টাইম ফ্রেমের মধ্যে শো করতে হবে। তো ওই ব্যাপারটার জন্যই অনেকে হয়তো সাকসিড হইতে পারে না। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন ইটস লাইক এ সাইকোলজিক্যাল একটা টাইম ক্লক ইজ গোয়িং, রাইট। তো সাইকোলজিক্যাল যে প্রেশারটা সেটা হয়তো অনেকে দিতে পারেন না, ওই জন্য ইটস বিকাম মোর ডিফিকাল্ট। তো যেটা আমি বলি যে সিপিএ এক্সাম ইজ নট দ্যাট ডিফিকাল্ট এক্সাম, বাট ইটস লাইক ইউ নিড টু স্টাডি অ্যান্ড ইউ হ্যাভ টু আপনি কন্টিনিউয়াসলি আপনাকে হয়তো ওই যে অধ্যাবসায়টা থাকতে হবে যে ঠিক আছে আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড হ্যাভ টু স্টাডি লট অফ ম্যাটেরিয়ালস, এবং ওই 4 ঘন্টা একটা এক্সামের মধ্যে আমি ওই টাইম ফ্রেমের মধ্যে আমি আমার স্কিলটা শো করতে হবে। তো এখানে আর আরেকটা ব্যাপার আমি আমার স্টুডেন্টদের জন্য যেটা হচ্ছে যে এক্সাম প্রিপারেশনের আগে মেক শিওর করতে হবে যে প্র্যাকটিস আন্ডার এক্সাম কন্ডিশন, ঠিক আছে। দেখা গেলো যে প্রি টেস্ট বা যেটা আপনি দিবেন যে মুক টেস্টগুলো দিবেন, এক্সাম সেটিংয়ে আপনি 4 ঘন্টার একটা টেস্ট দিলে দেন ইউ হ্যাভ প্র্যাকটিস উইথ দ্য সেম টাইম ফ্রেম, একটা টাইমের মধ্যে 1 মিনিটের মধ্যে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করা বা 1.5 মিনিটের মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার করা। তো ওই ব্যাপারগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় না ইটস গোনা বি দ্যাট ডিফিকাল্ট, ইউ ক্যান মেক ইট। আর যেটা হচ্ছে কারো যদি কোনো হেল্প লাগে সিপিএ এক্সাম সম্বন্ধে আমাদের অফিসে কল করতে পারেন, দেন উই উইল ট্রাই টু হেল্প আওয়ার বেস্ট। আর এখন সিপিএ এক্সামটা পাস করে ফেলা মানে হচ্ছে যে ইউ ফিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিকামিং এ সিপিএ, মোস্ট ডিফিকাল্ট পার্ট। একটা হচ্ছে আপনার এডুকেশন, যেটা হচ্ছে আপনি 150 ক্রেডিট লাগবে, রাইট। তারপর হচ্ছে সিপিএ এক্সাম পাস করা। 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনার এখন হচ্ছে যে ইউ নিড টু ওয়ার্ক with a CPA firm or under the supervision of CPA. You need the experience. So আপনি experience ছাড়া you not gonna get the license. তো লাইসেন্স পাওয়ার যে প্রসেসটা সেখানে আপনি ডাইরেক্ট সুপারভিশন অফ CPA, লাইসেন্স CPA আপনি কাজ করতে হবে 1 ইয়ার যদি আপনি ফুল টাইম জব করেন, এবং 2 ইয়ার্স যদি পার্ট টাইম জব করে আর কি কেউ। তো এখন যে স্কিলটা আপনি সেখানে ডেভেলপ করতে হবে বেসিক্যালি আপনি যখনই কাজ করবেন তো আপনি যে কোনো একটা ফিল্ডে কাজ করতে হবে, রাইট। ওই ফিল্ডটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ে অ্যাটেস্টেশন মানে অডিটিং, কম্পাইলেশন, ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি, ট্যাক্স অ্যান্ড কনসাল্টিং সার্ভিসেস। ওই ফিল্ডে যদি আপনি আন্ডার একজন যে ফুল টাইম সিপির আন্ডারে কাজ করেন না, কয়েক বছর আগে যেটা রিকোয়ারমেন্ট ছিল যে আপনি অডিটিংয়ে মাস্ট কাজ করতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট 3 বছর ছিল, সেটাকে রিডিউস করা হয়েছিল 1 ইয়ার ফুল টাইম এক্সপিরিয়েন্স। তো পরীক্ষায় বসার জন্য আপনার 120 ক্রেডিট লাগবে, পাস করার পরে লাইসেন্স পাওয়ার জন্য আপনার 150 ক্রেডিট লাগবে। তো অনেকেই যেটা করে যে ব্যাচেলার শেষ করেই তারা সিপিএ এক্সামটা পাস করে ফেলে এবং ইন দ্য মিন টাইম তারা আরও 30 ক্রেডিট কমপ্লিট করে। তারপরে যখন বাই দ্য মিন টাইম যখন ফিনিশ করে তারপরে 1 বছর কাজ করার পরে তারা কিন্তু সিপিএ এক্সাম লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিতে পারে। তো লাইসেন্সিং প্রসেসটা এখন আপনি পড়াশোনা করলেন, আপনি এক্সাম পাস করলেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, নেক্সট স্টেপ হচ্ছে সিপিএ লাইসেন্সের জন্য ওয়েট করা। তো এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন আছে আবার যেটা আপনি সাবমিট করতে হবে, রাইট। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি যে স্টেটে আছেন সেই স্টেটের ডিপার্টমেন্ট অফ এডুকেশনে আপনি ফার্স্ট ফর্মটা লাইসেন্সের যে ফর্মটা সাবমিট করবেন। তারপরে আপনার যে এডুকেশন রিকোয়ারমেন্টগুলো যেটা AICPA যেটা রিভিউ ভেরিফাইড করবে, এবং আপনি নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টে আপনার ওই ক্রেডেনশিয়ালগুলো সাবমিট করতে হবে যে আপনার 150 ক্রেডিট যে আছে এবং সেটা যে AICPA অ্যাপ্রুভ করতেছে বা NASBA অ্যাপ্রুভ করতেছে সেই ডকুমেন্টেশনগুলো আপনি সাবমিট করতে হবে। তারপর হচ্ছে যে আরেকটা ফর্ম
যেটা হচ্ছে ফর্ম 4B, যেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন অফ ইউর এক্সপিরিয়েন্স বাই ইউর সুপারভাইজার, যেটা আপনার সুপারভাইজারের আন্ডারে যে আপনি কাজ করছেন, সিপিএ এর আন্ডারে যে আপনি আন্ডার দ্য সুপারভিশন অফ সিপিএ যে কাজ করছেন, সেই ভেরিফিকেশনের ফর্মটা লাগবে। আর সেটা কিন্তু যে অ্যাপ্লিকেন্ট সে ফিল আউট করতে পারবে না, যেটা যে সুপারভাইজার সে ডাইরেক্টলি ফিল আউট করে ডিপার্টমেন্ট অফ এডুকেশনে পাঠাইতে হবে। তখন আপনার লাইসেন্সটা আপনি পাবেন, এবং সেখানে লাইসেন্সটা অ্যাপ্লাই করার পরেও আপনার অ্যাটলিস্ট অ্যাবাউট 6 মান্থের মতো লাগবে টু গেট দ্য লাইসেন্স ইন ইউর হ্যান্ড। তো দিস ইজ দ্য একটা সামারাইজ পূর্ণাঙ্গ সিপিএ হিসেবে নিজেকে, বাই দ্য ওয়ে ইউ ক্যানট রিয়েলি টেল ইউরসেলফ এ সিপিএ আনটিল ইউ গেট দ্য লাইসেন্স। এবং আরেকটা জিনিস এখানে বলে যে সিপিএ যে এক্সামের যে ফিটা, লাইসেন্সের ফিটা হচ্ছে এখন যেটা $427, এটা কিন্তু ওয়ান টাইম লাইসেন্সিং ফি। আনটিল কোনো কারণে যদি স্টেট আপনার লাইসেন্স রিভোক না করে অথবা আপনার সাসপেন্ড না করে, সে লাইফ টাইম লাইসেন্স দ্যাট ইউ গেট পেইং $427। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি এই বিষয়টি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একজন সিপিএ, আমরা সিপিএদের কাছে যাই, আমরা অনেক সময় আমাদের ট্যাক্স রিটার্ন বা বড় বড় কোম্পানির রিটার্নগুলো আমরা সাবমিট করার জন্য বা নানান আর্থিক সমস্যা নিয়ে গেলে আমরা অনেক সময় অখুশি হই যে সিপিএ সাহেব এত টাকা ধরে, অত টাকা ধরে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টি আজকে পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছি আমরা যে কি পরিমাণ কষ্ট করে একজনের সিপিএ হতে হয়। এবং একটা কথা বলে রাখি যে শুধু সিপিএ না, যেমন একজন ডাক্তারকে যেমন উনি বলেছেন আলোচনার মধ্যে যে সারা জীবনই পড়াশুনো করতে হয় একজন সিপিএকে, কারণ হচ্ছে প্রতিনিয়তই আপডেট রাখতে হয়, অনেক কিছু আইন পরিবর্তন হয়, সেগুলো জানতে হয়। একজন অ্যাটর্নি যেমন পাশ করার পরে তার সারা পৃথিবীর আইন সম্পর্কে জ্ঞান তাকে রাখতে হয়, একজন ডাক্তারকে সারা পৃথিবীর চিকিৎসা শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখতে হয় যে আজকে কি ডেভেলপড হয়েছে, কোন জার্নালে কোন চিকিৎসার কী বিষয় হচ্ছে। একজন শিক্ষককে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হয়। সুতরাং আজ একজন সিপিএর ক্ষেত্রেও ঠিক তাই। আজকে আমরা যে বিষয়টি একটু অনির্ধারিতভাবে আলোচনা করেছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যে আমার সন্তানটি কখন কবে কিভাবে একজন সিপিএ হিসেবে নিজেকে ভবিষ্যতে দাঁড় করাতে পারবে। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। আমাদের হাতে সময় নেই খুব বেশি, তারপরেও একটি বিষয় তো আমাদের আজকে আলোচনা করতেই হবে, যেটা আমরা বলছি যে আমরা তো ট্যাক্স রিটার্ন করেছি, তো সেক্ষেত্রে রিফান্ডের চেক যদি কারো অনেকেরই ক্ষেত্রে দেখছে যে পায়নি বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করণীয় আছে এই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলেন। রিসেন্টলি আমরা অনেক ক্লায়েন্টদের কল পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে যে চেক মিসিং হয়ে যাওয়াটা, রাইট, চেক লস বা মিসিং হয়ে যাওয়াটা। তো সেটা কারো যদি চেক লস হয় বা মিসিং হয় তখন কি করবেন বেসিক্যালি স্টোলেন হইলে। তো মেইন যে কনসার্নটা আমরা দেখতেছি যে অনেকেই IRS.gov-এ গিয়ে কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন যে আপনার রিফান্ডটা কোথায়, রিফান্ডটা পাইছেন, আপনার ইস্যু হয়েছে কিনা। তো অনেক সময় ইস্যু করার পরে অনেকেই ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে, আমরা জানি মোস্ট অফ দ্য পিপল এখন কিন্তু ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে নেয় আপনার রিফান্ডটা। তো কারো যদি মেইলে চেক এসে থাকে এবং ওটা মিসিং হয়ে যায়, তখন আপনার করণীয়টা কি? তো মিসিং হওয়ার পেছনে অনেক সময় হয় যে স্টোলেন হইতে পারে আপনার এটা। যদি কেউ যদি আপনার চেকটা স্টোল করে থাকে, তারা ক্যাশ করে থাকে, সেক্ষেত্রে আপনি IRS-এর সাথে যোগাযোগ করে আপনার ওদেরকে বলতে হবে যে আপনার চেকটা মিসিং হয়েছে, রাইট। তখন IRS ইনভেস্টিগেট করে দেখবে যে অ্যাকচুয়ালি চেকটা যে মিসিং হয়েছে আপনি চেকটা ক্যাশ করছেন কিনা না অন্য কেউ করছে। তো কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স ফাইল করে থাকেন, তাদের ক্ষেত্রে আপনি ফর্ম 3911 যেটা আছে এটা ফিল আউট করে পাঠাতে হবে। পাঠানোর পরে IRS আপনার রিফান্ডটা ট্রেক করবে যে কোথায় এটা আছে, কে ক্যাশ করছে, আপনি ক্যাশ করছেন না অন্য কেউ ক্যাশ করছে। এটা যদি মেইলে মিসিং হয়ে থাকে, ক্যাশ না করে থাকলে ইজিয়ার যে আপনাকে IRS আরেকটা চেক পাঠাই দিবে, কারণ IRS ভেরিফাই করে দেবে কেউ ক্যাশ করে না, এটা হয়তো লস্ট হয়েছে। আর কেউ যদি আগেরটা বোধহয় তারা ওটা ভয়েড করে দেবে। হ্যাঁ, এখন এরকম যদি হয় যে আপনি সিঙ্গেল মেরিট ফাইলিং সেপারেটলি অথবা হেড অফ হাউস হোল্ড ট্যাক্স ফাইল করতেন, সেক্ষেত্রে আপনি একটা IRS-এর হটলাইন আছে যেটা হচ্ছে 800-829-1954। এই নাম্বারে যদি কল করেন তখন IRS আপনাকে বলবে যে আপনার স্ট্যাটাসটা কী বা কীভাবে আপনি নেক্সট স্টেপে যাবেন আপনার মিসিং চেকের ক্ষেত্রে। তো মিসিং চেকের ব্যাপারটা কারো যদি ডাইরেক্ট ডিপোজিট এরকম হয়ে থাকে যে ঠিক আছে আপনি ডাইরেক্ট ডিপোজিট করছেন বাট আপনি রিফান্ড পান নাই, বাট IRS-এর ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করতেছেন তখন
দেখাচ্ছে যে আপনার রিফান্ডটা ইস্যু হয়েছে, সেক্ষেত্রে আপনি প্রথম যে স্টেপটা আপনি নেবেন, আপনি ব্যাংকে যোগাযোগ করবেন। বা প্রথম স্টেপটা হইতে পারে ব্যাংকে যোগাযোগ না করে আপনার ট্যাক্স রিটার্ন দেখা যায় আপনি অ্যাকচুয়ালি কারেক্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, হ্যাঁ আপনি যদি রং, মোস্ট অফ দ্য টাইম আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার রং টাইপ করেন বা আপনার কি যেন বলে যে আপনার রাউটিং নাম্বার রং টাইপ করেন, আইআরএস কিন্তু সেটা এরা ব্যাংক এটা প্রসেস করে না, এটা রিজেক্ট করে দেয়। তখন ব্যাংক আপনাকে একটা চেক মেল করে দিবে। বাট এরকম হইতে পারে যে না আপনার অ্যাকাউন্টের পরিবর্তে আরেকজনের অ্যাকাউন্টে চলে গিয়েছে, রাইট? সেক্ষেত্রে আপনি মেক শিওর করবেন প্রথম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কারেক্ট ঠিক আছে কিনা, রাউটিং নাম্বার ঠিক আছে কিনা। তারপর ওটা যদি দেখেন ঠিক আছে, আপনি তাও বলতেছে, তখন আপনি ব্যাংকে যোগাযোগ করতে পারেন যে আমার নামে কোনো ডাইরেক্ট ডিপোজিট আসছে কিনা, যেটা আমি এখনো পাই না, ওরা আইআরএস বলছে আসছে। দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, বাট অনেক সময় হতে পারে ব্যাংকের কোনো সিস্টেম জটিলতার কারণে আপনি অ্যাকাউন্ট নাম্বার রাইট দিচ্ছেন, আইআরএস প্রসেস করছে, বাট আপনার ব্যাংকে টাকাটা জমা হয় নাই। তো ওটা যদি দেখেন না ব্যাংকে কোনো প্রবলেম, তখন আপনি আইআরএসকে কল দেবেন। তখন আইআরএস ইনভেস্টিগেট করে দেখবে যে অ্যাকচুয়ালি এই ট্রেস করবে যে আপনার যে রিফান্ডটা আপনার অ্যাকাউন্টে গিয়েছে না অন্য কোথাও চলে গিয়েছে বলে। তখন আইআরএস ইটস এ প্রসেস, আনফর্চুনেটলি কেউ যদি এই সমস্যায় পড়েন, ইটস টেকস অ্যাবাউট 3 to 6 months ফর ইউ টু গেট ব্যাক ইউর মানি। তো আরেকটু অন দ্য আদার হ্যান্ড বলে দিই, যেহেতু আমাদের অল্প টাইম আছে, যে এরকম হতে পারে যে আপনি ভুলে রিফান্ড পেয়ে গেছেন অন্য কারো টাকা, হ্যাঁ, তো ভুলে যদি অন্য কারো রিফান্ড পেয়ে যান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার করণীয় কি? হ্যাঁ, এখানে যদি একটু ডিটেলস বলতে চাইছিলাম আমি, যাও যদি ভুলে আপনি চেক পান একটা ব্যাপার, যদি আপনি ভুলে ডাইরেক্ট ডিপোজিট পান সেখানে আরেকটা ব্যাপার। তো সামারি অফ দ্য আপনার সিচুয়েশন হচ্ছে যে আপনি কখনো ওই টাকাটা রাখতে যাবেন না, কারণ আইআরএস উইল ফাইন্ড আউট টুডে অর টুমোরো আপনাকে হয়তো ইন্টারেস্ট এবং পেনাল্টি সহ ওই টাকা আইআরএস ফেরত চাবে। তো আপনি যদি চেক পেয়ে যান, আপনি ওখানে অটোমেটিক্যালি ভয়েড লিখে দেন, ভয়েড লিখে উইদিন 21 days আইআরএস এর অ্যাড্রেস আপনি 3911 ফর্মে আপনি আইআরএস এর অ্যাড্রেস দেখবেন, যেই স্টেটে আছেন আপনি ওই স্টেটের অনুসারে আইআরএস এর অ্যাড্রেস কোথায় পাঠাতে হবে, ওখানে আপনি ওই চেকটা পাঠা দিতে পারেন। এরকম যদি হয় না, ঠিক আছে, আপনি একটা চেক পাইছেন ভুলে, এবার চেকটা অলরেডি জমা দিয়ে দিচ্ছেন, তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন আপনি যেটা করতে পারেন যে সেম ওয়েতে আপনি একটা পার্সোনাল চেক লিখে আইআরএসকে উইদিন 21 days এর মধ্যে আপনি আইআরএসকে পাঠাই দিবেন, হ্যাঁ, এবং মানি অর্ডার, হ্যাঁ, এবং আপনি ওখানে একটা নোট লিখে দিতে হবে যে ঠিক আছে যে এটা জমা দিয়ে দিয়েছি, রাইট? হ্যাঁ, রিটার্ন রিজনটা লিখে আপনি পাঠাই দিলে, এবং যদি আপনি জমা দিয়ে ফেলেন, আইআরএস কিন্তু আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে যে আইআরএস এর টাকা কেন আপনি নিচ্ছেন না। এই জন্য যদি ভুলে আপনার কাছে যে ঠিক আছে $5,000 আরেকজনের চলে আসছে, ডোন্ট স্পেন্ড ইট, ঠিক আছে? আইআরএস সামহাও একজন হয়তো, যেরকম মিসিং চেকের কথা বলতেছি, সামহাও হয়তো আরেকজন ফাইন্ড আউট করবে এটা বলে আপনার কাছে আসছে, এবং আইআরএস যদি 2 বছর পরে ফাইন্ড আউট করে, 2 বছরের ইন্টারেস্ট অ্যাড করে আপনাকে রিটার্ন দিতে হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আসলে আজকে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বিষয়গুলো খুব ছোটোখাটো মনে হতে পারে, কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক বেশি ভারী। তো সে কারণেই আজকে সময় থাকলে আরও বিস্তারিত কথা বলতে পারতাম, যেহেতু আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময় সীমানা টপকানোর খুবই কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ চিশতি আগেও বলেছে, এখনও বলছি যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং একজন সিপিএ তৈরি কিভাবে হতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, অ্যান্ড ইটস মাই প্লেজার টু কাম হিয়ার, অ্যান্ড আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং টিভির সকল দর্শক যারা প্রোগ্রামটা এতক্ষণ লাইভে দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজন সিপিএ কিভাবে আমি হতে পারি সে বিষয়টি সম্পর্কে, কিভাবে পরীক্ষা হবে না হবে এবং কতটা কঠিন প্রশ্ন হতে পারে, কিভাবে হতে পারে, সব কিছু বিস্তারিত আমরা আলোচনা করেছি। এবং সেই সাথে আমরা যদি আমাদের রিফান্ডের চেক হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, অথবা যে আমার যে রিফান্ড পাওয়ার কথা নয় যদি আমার নামে চলে আসে এবং ব্যাংকে যদি আমি জমা দিই, সেটা কিভাবে ফেরত দেবো, বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।